আজ ফারিয়া আর রিয়াদের বিয়ে। কিন্তু কবুল বলার ঠিক কিছু সময় আগে একজন মেয়ে সবার সামনে এসে বলল, এই বিয়েটা বন্ধ করুন। রিয়াদ বিবাহিত আর আমি রিয়াদের স্ত্রী। কথাটা শুনে বিয়েতে উপস্থিত সবাই রিয়াদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার থেকেও বেশি অবাক হয়েছে ফারিয়া। এখানে ঠিক হচ্ছে ফারিয়া ঠিক বুঝতে পারল না। এর মধ্যে রিয়াদের আব্বু মানে রাফিন সাহেব এসে বলল, এই মেয়ে, তুমি কী সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমার ছেলে বিবাহিত আর তুমি যে ওর স্ত্রী, সেটা কি কোনো প্রমাণ আছে? মেয়েটি কিছু কাগজ আর ফটো রাফিন সাহেবের হাতে দিয়ে বলল, এইগুলো চলবে নাকি? আরও কিছু প্রমাণ দিতে হবে। যদি আরও কিছু দরকার হয় তাহলে রিয়াদকে একবার জিজ্ঞেস করুন আমি ওর স্ত্রী কিনা। ফারিয়া এখনও রিয়াদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। ফারিয়ার বাবা মানে ফয়সাল সাহেব তার বন্ধু রাফিন সাহেবের হাত থেকে কাগজগুলো নিয়ে দেখতে লাগলো। আর রাফিন সাহেব তার বড় ছেলে রিয়াদকে বলল, রিয়াদ, এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? পাশ থেকে সেই মেয়েটা বলল, আমার কথা এখনও আপনারা বিশ্বাস হচ্ছে না? রাফিন সাহেব কিছুটা রেগে বলল, সত্যিটা আমি আমার ছেলের থেকে জানতে চাচ্ছি। এবার রিয়াদ বলল, আব্বু, নেহা মানে মেয়েটির নাম, যা বলছে তা সবই সত্যি। প্রায় 1 বছর আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে বিয়েতে আসা সবাই চমকে গেল। অনেকেই কানাকানি করছে রিয়াদ আর ফারিয়াকে নিয়ে। এর মধ্যে ফয়সাল সাহেব বলল, রাফিন, তোর ছেলে তো আগেই অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে, এখন তাহলে আমার মেয়ে কি হবে? রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার রিয়াদের ছোট ভাই রিয়াদ এসে বলল, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই ভালো ছেলে দেখে ফারুর বিয়ে দেব। ফয়সাল সাহেব বলল, এখন সহজে কেউ ফারিয়াকে বিয়ে করতে চাইবে না রিদ, আর এই সব হয়েছে শুধু তোমার ভাইয়ের জন্য। ভাইয়ার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ফারিয়া মাথা নিচু করে রেখেছে যাতে কেউ ওর চোখের জলগুলো দেখতে না পায়। ফারিয়া রিয়াদকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল যখন থেকে শুনেছিল রিয়াদের সাথে ফারিয়ার বিয়ে হবে। সেই সময় থেকেই রিয়াদের প্রতি ভালো লাগা শুরু হয়েছিল, আর সেটা কখনো ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেটা ঠিক জানা নেই ফারিয়ার। এর মধ্যে রাফিন সাহেব বলল, আজ এই ফারিয়ার বিয়ে হবে। এই কথা শুনে আশেপাশের অনেকেই অবাক হয়ে রাফিন সাহেবের দিকে তাকিয়ে আছে। বিয়েতে বেশিরভাগ মানুষই ফারিয়াদের আত্মীয়। রাফিন সাহেবের কথা শুনে ফয়সাল সাহেব বলল, এসব কি বলছিস রাফিন? রিয়াদ তো বিবাহিত, তাহলে এখন কার সাথেই বা ফারিয়ার বিয়ে হবে? অনেকেই এখন রাফিন আর ফয়সাল সাহেবের দিকে তাকিয়ে আছে। এবার রাফিন সাহেব বলল, আমার বড় ছেলের সাথে ফারিয়ার বিয়ে হবে এমন তো কোনো কথা ছিল না, তাই না ফয়সাল? তোর ভাবি বলেছিল ফারিয়াকে আমাদের বাসায় পুত্রবধূ করে নিয়ে যেতে, তাই এখন আমি হৃদের সাথে ফারিয়ার বিয়েটা দিতে যাচ্ছি। এখন তোর কি মতামত বন্ধু? হৃদ ওর আব্বুর কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো এসব ওর আব্বু? এর মধ্যে ফয়সাল সাহেব কিছুটা ভাবুক হয়ে বলল, ফারিয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু রিদ বলল, আঙ্কেল, এসব কি বলছেন আপনি? ফারু আমাকে ওর বেস্ট ফ্রেন্ড মনে করে। ফারিয়া এই কথা শুনে আমার বিষয়ে কি ভাববে? আর আব্বু, তুমি হঠাৎ এসব কি বলছো? রাফিন সাহেব ওনার ছেলের কথায় পাত্তা না দিয়ে বলল, ফয়সাল, তুই এখনো দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে ফারিয়াকে বল যে হৃদের সাথে ওর বিয়ে হবে। এতে কি ওর কোনো আপত্তি আছে কিনা? ফারিয়া এখনও মাথা নিচু হয়ে বসে আছে। হঠাৎ ফারিয়ার আব্বু এসে বলল, ফারিয়া, তোর রাফিন আঙ্কেল বলছে তোর সাথে আজ হৃদের বিয়ে হবে, এতে তোর মতামত কি? ফারিয়া ওর আব্বুর দিকে তাকিয়েই বলল, আব্বু, তোমার কি কোনো আপত্তি আছে? না, তাহলে আমারও নেই। রিয়াদ ওর রুমে বসে আছে, সাথে আছে নেহা। হৃদের সাথে ফারিয়ার বিয়েটা হয়ে গেছে কিছু সময় আগে। সবাই এখন এই বাসায় চলে এসেছে। যেহেতু রিয়াদের আত্মীয় পরিজন তেমন কেউ আসেনি, কারণ এই বিয়ের রিসেপশনটা ফারিয়ার পরীক্ষার শেষে হবে, তাই মেহমান যারা এসেছিল তারা সন্ধ্যার মধ্যেই চলে গেছে। নেহা রিয়াদকে বলল, আমরা যে কাজটা করেছি সেটা কি ঠিক হয়েছে? আমি ঠিক জানি না নেহা, আমরা যা করেছি সব আঙ্কেলের কথা মতোই করেছি। আর তুমি তো সব জানোই আমাকে কী জন্য এখানে আনা হয়েছে। আর এছাড়া আমাদের বিষয়টাও দেখতে হবে, তাই না? আর যদি ফারিয়ার সাথে আমার বিয়েটা হয়ে যেত তাহলে তুমি কি সেটা মেনে নিতে? না আবির, নেহা আমাকে এই নামে ডাকছো কেন? কেউ যদি আমার আসল পরিচয়টা জেনে যায় তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। সরি, পরের বার থেকে এমন ভুল আর করবো না নেহা। আর তুমি যে এইখানে এসেছো সেটা কি জানে তোমার ফ্যামিলি? না, সেটাই ভালো। এই সব শেষ হলে আমি নিজে গিয়ে তোমার ফ্যামিলির কাছে আমাদের বিয়ের কথা বলবো। এখন আমার সাথে আম্মু রুমে আসো। নেহা মাথা নেড়ে রিয়াদের সাথে রুম থেকে বেরিয়ে গেল। হৃদ ওর আম্মুর পাশে বসে আছে। হৃদের আম্মু বলছে, হৃদ, তুই মন খারাপ করিস না, একসময় তো বিয়ে করতেই হবে, তাই না? সেটা না হয় এখনই করে নিলি। আমি চেয়েছিলাম ফারিয়াকে এই বাসায় বউ করে নিয়ে আসবো,
সেই ইচ্ছাটা তোরা ভাই পূরণ করতে পারেনি, তাতে কি হয়েছে? কিন্তু তুই তো সেটা পূরণ করেছিস, সেটাতেই আমি খুশি। হৃদ ওর আম্মুকে কিছু বলছে না ঠিকই, কিন্তু হৃদের মনে অন্য কিছু চলছে। এর মধ্যে রিয়াদ আর নেহা রুমে আসলো। রিয়াদকে দেখে ওর আম্মু বলল, তুই বিয়ে করছিস সেটা আমাদের আগেই বলতে, তাহলে সবার সামনে তোর আব্বুকে এইভাবে ছোট হতো না। আসলে আম্মু, রিয়াদকে কিছু বলতে না দিয়ে নেহা বলল, আসলে আন্টি আবার বাসায় বিয়ের জন্য জোর করছিল, তাই কাউকে কিছু না বলে আমরা লুকিয়ে বিয়ে করে ফেলি। হৃদের আম্মু বলল, তুমি আমার কাছে এসো, বসো। নেহা ওনার কাছে গিয়ে বসতেই উনি বলল, যা হয়ে গেছে সেটা নিয়ে কথা না বলাই ভালো, তুমি এসব নিয়ে ভেবো না। এর মধ্যে হৃদের আব্বু রুমে আসলো। এসে বলল, নীলু, ডক্টর কি বলেছে মনে নেই তোমার? এখন রেস্ট করো, বাকি কথা পরে হবে। হৃদ, তুই এখন ফারিয়ার কাছে যা, ও রুমে একা বসে আছে। হৃদ কাউকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। এবার রিয়াদকে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? বৌমাকে নিয়ে রুমে যা, যে অনেক রাত হয়ে গেছে। রিয়াদের আম্মু বলল, হ্যাঁ রিয়াদ, তুই ওকে নিয়ে রুমে যা এখন, বাকি কথা সকাল হবে। নীলু, তুমি আবার কথা বলছো, আমি কি বলেছি সেটা ভুলে গেছো? স্বামীর কথা শুনে নীলিমা বেগম চুপ হয়ে থাকলেন। নেহা আর রিয়াদের মধ্যে রুম থেকে বেরিয়ে রিয়াদের রুমে চলে আসলো। রুমে এসে রিয়াদ দরজা লাগিয়ে দিল। এবার নেহা বলল, আমি কি আজ তোমার সাথে এই রুমে ঘুমাবো? রিয়াদ অনেকটা হতাশ হয়ে বলল, আমরা এখানে যতদিন আছি ততদিন আমাদের একসাথে রুমে থাকতে হবে। কি? আমাদের তো বিয়ে? নেহাকে কথা বলতে না দিয়ে রিয়াদ বলল, আমি জানি তুমি কি বোঝাতে চাচ্ছ, কিন্তু কিচ্ছু করার নেই নেহা, তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি। নেহা কিছু বলল না। রিদ দরজা খুলে রুমের ভিতরে এসে দেখে ফারিয়া রুমে নেই। ওয়াশরুমের লাইট বন্ধ, তার মানে ওয়াশরুমেও যায়নি। তাই রিদ ওর রুমের বারান্দায় গেল। ফারিয়া বাইরের দিকে তাকিয়ে আছে। রিদ ওর পাশে দাঁড়িয়ে বলল, ফারু, তোকে কিছু বলার আছে আমার। হৃদের দিকে না তাকিয়ে ফারিয়া বলল, বল। হৃদের কথা শুনে ফারিয়া হৃদের দিকে তাকালো। হৃদ সামনের দিকে তাকিয়ে বলল, কিছুদিন আগেই লিজা আমাকে ভালোবাসার কথা বলেছে। তুই তো বিয়ের জন্য ভার্সিটিতে যাসনি, তাই তোকে এই কথাটা বলতে পারিনি। ফারিয়া কিছু সময় চুপ থেকে বলল, তুইও লিজাকে ভালোবাসিস তাই না? আমি তোদের দুজনের মধ্যে আসবো না, আমাকে কিছুদিন সময় দে, আমি চলে যাব। তোকে কোথাও যেতে হবে না। আমি লিজাকে ভালোবাসি না ফারু। ফারিয়া কিছু না বলে রুমে চলে গেল। হৃদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে, ফারু, তুই যদি জানতিস আমি কাকে ভালোবাসি তাহলে হয়তো তুই এই কথাগুলো বলতি না। আমি জানি আমার জন্য তোর কোনো অনুভূতি নেই, কিন্তু আমার তোর আছে ফারু। রাফিন সাহেব ওনার স্ত্রীর পাশে বসে আছে। নীলিমা বেগম বলল, আমি তোমাকে বলেছিলাম না রিয়াদ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। রিয়াদের চেঞ্জ হওয়ার কারণটা এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো নীলু? আরে আমাদের ছেলে লুকিয়ে বিয়ে করেছে, আর সেটা কাউকে বলতে চাচ্ছিল না। তাই আমার কাছে কিছুদিন ধরে রিয়াদকে অন্যরকম লাগছিল। এবার বুঝছো? রাফিন সাহেব কিছু না বলে চুপ করে আছে, কিন্তু মনে মনে বলছে, তুমি সত্যিটা জানো না নীলু, আর আমিও তোমাকে সত্যিটা বলতে পারবো না। যদি তুমি সত্যিটা জানতে তাহলে ঠিক থাকতে পারবে না। হৃদ বারান্দা থেকে রুমের ভিতরে এসে দেখে ফারিয়া খাটের একপাশে শুয়ে আছে। খাটের সামনে এসে হৃদ বলল, ফারু, তুই কি কিছু খেয়েছিস? ফারিয়া শোয়া অবস্থায় বলল, না, আমার খেতে ইচ্ছে করে না। হৃদ, প্লিজ জোর করিস না এখন। আর তোর যদি ঘুমাতে ইচ্ছে হয় তাহলে আমার পাশে ঘুমিয়ে পড়। হৃদ কিছু বলে আবার বারান্দায় চলে গেল। পরের দিন সকালে রিয়াদ ঘুম থেকে উঠে দেখে নেহা এখনো ঘুমাচ্ছে। বালিশটা খাটের উপর রেখে রিয়াদ ফ্রেশ হতে চলে গেল। চোখ ভালোভাবে ধুয়ে রিয়াদ ওর লেন্স লাগিয়ে নিল চোখে। রাতে ঘুমানোর আগে রিয়াদ ওর লেন্স খুলে রেখেছিল, কিন্তু এখন সবার সাথে দেখা হবে তাই লেন্সটা লাগিয়ে নিয়েছে রিয়াদ। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নেহা ঘুম থেকে উঠে গেছে। রিয়াদকে দেখে নেহা বলল, মর্নিং। মর্নিং নেহা, খুব ঠিক মতো হয়েছে? আচ্ছা, তুমি যে এখন চোখের লেন্স ব্যবহার করো তাতে কি সমস্যা হয়? আমি গিয়ে আব্বুর সাথে দেখা করে আসি। রিয়াদ রুম থেকে বেরিয়ে গেল। রাফিন সাহেব অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু মেহমানরা গতকাল সন্ধ্যায় চলে গেছে, তাই বাসায় শুধু রাফিন সাহেবের পরিবারই আছে। রাফিন সাহেব রহিমাকে বলে দিয়েছে সবার জন্য নাস্তা বানানোর জন্য। নীলিমা বেগমের শরীরটা খারাপ, তাই দেখে তাকে আর ঘুম থেকে ওঠার নেই রাফিন সাহেব। রিয়াদকে দেখে রাফিন সাহেব বলে, রিয়াদ, তুই একটু রিদ আর ফারিয়াকে ডেকে বলে দে নাস্তা করতে আসতে। রিয়াদ মাথা নেড়ে হৃদের রুমের দিকে গেল। দরজার সামনে গিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, হৃদ, আবু বলেছে তোকে আর ফারিয়াকে নাস্তা করার জন্য আসতে। সবাই একসাথে নাস্তা করবো ভাই, ফ্রেশ হয়ে আয় জলদি। রাতে হৃদ বারান্দাতেই ঘুমিয়েছিল। রিয়াদের ডাকে হৃদের ঘুম ভেঙে যায়। হৃদ বারান্দা থেকে রুমে এসে দেখে ফারিয়াও ঘুম থেকে উঠেছে মাত্র। হৃদ আগে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ফারিয়াকে বলল, ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়। আমি ড্রয়িং রুমে গেলাম। বাসার সবাই একসাথে ড্রয়িং রুমে বসে নাস্তা করে নিল। হৃদের আম্মু এখনো ঘুমাচ্ছে, তাই সে এখনো নাস্তা করেনি। রাফিন সাহেব নাস্তা করে অফিসের জন্য বের হবে। তখন রিয়াদ
এসে বলল, আব্বু আমিও আজ অফিসে যাব। রাফিন সাহেব কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা চল। রাফিন সাহেব তার বড় ছেলের সাথে অফিসের জন্য বেরিয়ে গেল। আর এইদিকে ফারিয়া নাস্তা করে নীলিমা বেগমের রুমে গেলেন। নীলিমা বেগম সবেমাত্র ঘুম থেকে উঠেছে। ফারিয়াকে দেখে নীলিমা বেগম বললেন, দাঁড়িয়ে আছিস কেন মা? ভিতরে আয়। ফারিয়া রুমের ভিতরে গিয়ে শাশুড়ি মার পাশে বসলেন। ফারিয়া বলল, আম্মু তোমার জন্য নাস্তা নিয়ে আসি, নাকি পরে খাবে? না, তুই এখানে একটু বস আগে। আচ্ছা বসলাম। তুই কি আমাদের উপর রেগে আসিস? কেন আম্মু? না মানে এই যে রিয়াদের সাথে তোর বিয়ের কথা ছিল, কিন্তু এখন তোর সাথে তোর ফ্রেন্ড রিদের বিয়ে হলো, সেটার জন্য কি রেগে আছিস? না আম্মু, আমার ভাগ্যে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথেই বিয়ে হয়েছে। এইখানে তোমাদের তো কোনো দোষ নেই, তাই না? আসলে তোদের বিয়ের আগে আমি রিয়াদের একবারও জিজ্ঞেস করিনি তোকে ওর পছন্দ কিনা। শুধু বলেছিলাম তোর সাথে ফারিয়ার বিয়ে, যার কারণে এমনটা হয়েছে। তুই আমার উপর রাগ করিস না মা, আমার ছোট ছেলে হৃদও অনেক ভালো, আর তুই তো ওকে ভালো করেই জানিস। আশা করি হৃদ তোকে কোনো কষ্ট দিবে না। ফারিয়া কিছু বলল না। রিয়াদের রুমের সামনে এসে হৃদ বলল, ভাবি আসবো? নেহা রুমে এসে কিছু একটা ভাবছিল। তখন হৃদ এসে কথাটা বলল। নেহা ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, জি আসেন। হৃদ ভেতরে এসে বলল, ভাবি আপনি আমাকে তুমি করেই বললেন, আমি কিন্তু আপনার ছোট। না মানে তুমি যদি আবার কিছু মনে করো। তা দাঁড়িয়ে আছো কেন? ভাই বসো। হৃদ সোফায় গিয়ে বসলো। তা ভাবি আমাদের আগে কেন বলেননি তোমরা বিয়ে করেছো? আসলে আমার বাসাতে একটু সমস্যা হয়েছিল, তাই কিছু না ভেবেই আমরা বিয়ে করি। ও, তা ভাবি তোমাদের বিয়ে কোথায় হয়েছিল? সিলেটে। তুমি কি সিলেটে থাকো নাকি? কেন ভাই? এবার বুঝলাম রিয়াদ ভাইয়া কেন এতবার সিলেটে যায়। মেয়ে কিছু না বলে শুধু হাসলো। দুপুরের লাঞ্চের সময় রিয়াদ রাফিন সাহেবের কেবিনে এসে বলল, আব্বু কিছু কথা ছিল। রাফিন সাহেব কাজ করছিল, তখন রিয়াদ এসে কথাটা বলল। রাফিন সাহেব কাজ রেখে বলল, ভেতরে আয় আর দরজাটা লাগিয়ে আসিস। রিয়াদ দরজাটা লাগিয়ে দিয়ে রাফিন সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। এবার রাফিন সাহেব বলল, হ্যাঁ বলো, কি বলবে? আসলে আপনি যেই কাজটা করতে বলেছেন সেটা তো আমি করে দিয়েছি। এখন আবার নেহাও এখানে আমার সাথে এই একই রুমে থাকছে। বিয়ের আগে একসাথে রুমে থাকাটা ঠিক হচ্ছে কি? আর আমার বোনকেও অনেক দিন হলো দেখিনি। তাই বলছিলাম কি কিছুদিনের জন্য যদি ওকে দেখে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। রাবিন সাহেব অনেকটা গভীরভাবে নিয়ে বলল, তোমার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এখনো কাজ বাকি আছে। আর তুমি তোমার বোনের বিষয় নিয়ে ভেবো না, আমি সব কিছুর খোঁজ রেখেছি। ও এখন ভালোই আছে। তোমাকে আমি যে কাজটা করতে এখানে নিয়ে এসেছি, তুমি শুধু সেটার দিকে মন দাও, বাকি সব আমার উপর ছেড়ে দাও, বুঝেছো? আর এখন গিয়ে লাঞ্চ করে নাও। রিয়াদ কিছু না বলে রাফিন সাহেবের কথা মতো চলে গেলেন। রাতে ডিনার শেষে রাফিন সাহেব রিদকে বলল, রিদ আগামীকাল ফারিয়াকে নিয়ে ওদের বাসায় যাস। ২-৩ দিন থেকে তারপরে আসিস, বুঝেছিস? ফারিয়ার চোখের হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ তখন কিছু বলেনি, কিন্তু রুমে এসে হৃদ বলল, আগামীকাল কখন যাবি? ফারিয়া আগেই রুমে এসে বসেছিল। হৃদ এসেই কথাটা বলল, কিন্তু ফারিয়া সেটার উত্তর না দিয়ে বলল, তুই লিজার কল রিসিভ করছিস না কেন? ফারিয়ার কথা শুনে হৃদ কিছুটা চমকে গেল। হৃদ অবাক হয়ে বলল, তুই কিভাবে জানলি আমি লিজার কল রিসিভ করিনি? কি বলেছে লিজা? তুই নাকি ওর কল রিসিভ করছিস না? আচ্ছা, ওর সাথে আমি পরে কথা বলে নেব। এখন বল আগামীকাল কখন তোদের বাসায় যাবি? সকালে নাস্তা করে তারপরে বের হলে ভালো হবে। আচ্ছা। নীলিমা বেগম ওনার স্বামীর থেকে ওষুধ নিয়ে বলল, আচ্ছা তুমি কি নেহার পরিবারের কোনো খোঁজ নিয়েছো? রাফিন সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, হঠাৎ এই কথা? আরে মেয়ের পরিবার কেমন সেটা জানতে হবে না? তার মধ্যে ওরা আবার লুকিয়ে বিয়ে করেছে, তাই বললাম। খোঁজ নিয়েছি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে নেহা। পরিবারটা তেমন একটা সুবিধার না, কিন্তু নেহা মেয়েটা ভালো। আশা করি আমাদের ছেলেকে ঠকাবে না। ভালো হলেই ভালো। দিনকাল তো এখন আগের মতো নেই। কখন কে কার ক্ষতি করে দেয় সেটা তো বলা যায় না, বলো? অনেক কথা হয়েছে। তোমার ওষুধ খাওয়া শেষ? এখন শুয়ে ঘুমাও। নেহা রুমে বসে আছে। অনেক সময় হয়েছে, কিন্তু রিয়াদের আসার কোনো নামই নেই। প্রায় অনেক সময় পরে রিয়াদ রুমে আসলো। রিয়াদকে দেখে নেহা বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দরজাটা ভালো করে লাগিয়ে এসে রিয়াদ সোফাতে শুয়ে বলল, একটু বাইরে গিয়েছিলাম আহনার সাথে কথা বলতে। আহনার কথা শুনে নেহা খুশি হয়ে বলল, সত্যি? আহনা এখন কেমন আছে? বললো তো ভালো, কিন্তু ওর জন্য আমার খুব টেনশন হয় নেহা। তুমি বেশি টেনশন করো না। আঙ্কেল তো বলেছেন আহনার দেখাশোনার দায়িত্ব তার। আচ্ছা শোনো, বলো, আমাদের বিষয়ে কথা বলেছো? হ্যাঁ বলেছিলাম লাঞ্চের সময়। তা কি বলেছে? বলেছে এখানে যতদিন আছি আমাদের এইভাবেই থাকতে হবে। আচ্ছা একটা কথা,
কি, তুমি পারলে হৃদের আম্মুর একটু খেয়াল রেখো, আগামীকাল মনে হয় ওরা ফারিয়াদের বাসায় যাবে। আচ্ছা। পরের দিন সকালে নাস্তা করে হৃদ আর ফারিয়া বেরিয়ে গেল। রাফিন সাহেব আর রিয়াদ চলে গেল অফিসে। বাসায় এখন নীলিমা বেগম, নেহা আর বাসায় কাজের লোকরা আছে। নীলিমা বেগমের রুমের সামনে এসে নেহা বলল, আন্টি আমি কি ভিতরে আসবো? নীলিমা বেগম রুমে এসেই বই পড়ছিলেন, তখনই নেহা কথাটা বলল। নীলিমা বেগম বইটা পাশে রেখে বলল, ভিতরে আসো। নেহা ভিতরে গিয়ে নীলিমা বেগমের পায়ের পাশে বসলো। নীলিমা বেগম বলল, তা কিছু কি বলবে? আসলে আন্টি, রুমে একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার সাথে এসে একটু গল্প করি। নেহার কথা শুনে নীলিমা বেগম হাসলেন, কিন্তু কিছু একটা ভেবে বলল, এই মেয়ে, আমি কি তোমার আন্টি হই নাকি? হঠাৎ নীলিমা বেগমের এমন রেগে যাওয়াতে নেহা কিছুটা ঘাবড়ে গেল। নীলিমা বেগম আবার বলল, কি হলো? বলছো না কেন? আমি কি তোমার আন্টি হই নাকি? নেহা এবার কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তাহলে কি বলে ডাকবো? আমার ছেলেকে বিয়ে করে আমাকে আন্টি ডাকা হচ্ছে, তাই না? এখন থেকে আমু বলে ডাকবে, বুঝেছ? না হলে রিয়াদকে বলে তোমাকে তোমার বাবার বাসায় পাঠিয়ে দেব। নীলিমা বেগমের কথা শুনে নেহা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নেহা মনে মনে কি নাকি ভাবছিল এতক্ষণে। তারপরে দুজন মিলে অনেকক্ষণ গল্প করলো। এইদিকে ফারিয়াদের বাসায় এসে পড়েছে রিদ আর ফারিয়া। ফয়সাল সাহেবের আগের থেকে সব কিছু রেডি করে রেখেছে। ফারিয়ার যেহেতু আম্মু নেই, তাই ফয়সাল সাহেবকেই সব একা হাতে সামলাতে হচ্ছে। ফারিয়াদের বাসায় রিদ এসে দেখে ফারিয়ার কাজিনরা অনেকেই এখনও এই বাসাতেই আছে, যার মধ্যে বেশিরভাগই মেয়ে ছিল। রিদকে আসতে দেখে ফারিয়ার কাজিনরা অনেকটা হইচই শুরু করে দিয়েছে। রিদ ফারিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু ফারিয়া কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেল। প্রায় আধা ঘন্টা পরে রিদ রুমে আসলো। ফারিয়া রুমে বসে ফোন চালাচ্ছিল। রিদ বলল, তুই এইখানে আমাকে একা রেখে চলে আসলি কেন? ফারিয়া ফোন চালাতে চালাতে বলল, মন চাইছে তাই চলে এসেছি। তুই জানিস তোর কাজিনরা আমাকে কি সব কথা বলেছে? ধারণা আছে, ওরা নিশ্চয়ই বলেছে আমরা বাসর রাতে কি করেছি, তাই না? শুধু এইটা বললেও তো ঠিক ছিল, কিন্তু তোর ফাজিল কাজিনরা বলেছে তাদের খুশির খবর কবে শোনাবে? ফারিয়া চোখ ছোট করে তাকিয়ে বলল, খুশির খবর বলতে? তোর আর আমার বেবির কথা বলছে। কথাটা শুনে ফারিয়া চোখ বড় বড় করে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ ফাজলামো করে বলল, ফারু, তুই যদি রাজি থাকিস তাহলে আমরা পরের বছরের মধ্যে একটা বেবি নিয়ে যেতে পারি, কি বলিস? ফারিয়া পাশের বালিশটা নিয়ে হৃদের দিকে ছুঁড়ে মেরে বলল, লুসু কোথাকার, লজ্জা লাগে না এইসব বলতে? আমার কি দোষ? তোর কাজিনরাই তো বলেছে এইসব কথা। আর শোন, বিয়ে যেহেতু করেছি তাহলে একদিন তো আমাদের বেবি হতেই হবে, তাই না? সেটা আগে বা পরে, কিন্তু একসময় আমাদের বেবি হবে, সেটা নিশ্চিত। ফারিয়া আর কিছু না বলে বারান্দায় চলে গেল। ফারিয়ার পেছন পেছন হৃদও গেল বারান্দাতে। ফারিয়া বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হৃদ ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়ায় ফারিয়া একদম শক। ফারিয়া একেবারে চুপ হয়ে আছে। কিছু সময় পর হৃদ বলল, ফারু। ফারিয়া এখনো চুপ করে আছে। হৃদ আবার বলল, এই ফারু, চুপ করে আছিস কেন? জানি না, আমাকে ছাড়। হৃদ ফারিয়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আরেকটু এইভাবে থাক না। এবার ফারিয়া বলল, তুই কি এখন স্বামীর অধিকার দেখাচ্ছিস? হৃদ পেছন থেকে ফারিয়ার গালে চুমু দিয়ে বলল, না, সেটা তোর অনুমতি ছাড়া সম্ভব নয়, কিন্তু যাকে ভালোবাসি তার ওপর তো একটু অধিকার তো আছেই, তাই না? হৃদের কথা শুনে ফারিয়া পিছন ফিরিয়ে হৃদের দিকে তাকালো। হৃদ এই সুযোগে ফারিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমি তোকেই ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারিনি। ফারিয়া কিছু সময় চুপ থেকে বলল, তাহলে ভার্সিটিতে যখন আমি বলেছিলাম তুই কি আমার প্রেমে পড়েছিস, তখন তো কিছু বলিসনি? আসলে আমি তখনও বুঝতে পারিনি যে আমি তোকে ভালোবাসি। যখন তুই আমার থেকে দূরে থাকতে শুরু করে দিয়েছিলিস, তখন থেকে বুঝলাম তোকে আমি ভালোবাসি, ফারু। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ভেবেছিলাম তোকে আর আমার মনের কথা বলবো না। কিন্তু দেখ, তুই এখন আমার বিয়ে করা স্ত্রী। কিছু সময় আগের কথা। ফারিয়া কাজিনরা যখন হৃদকে ঘিরে ধরেছিল, তখন হৃদ বলল, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় তোমাদের কথা হবে। ফারিয়ার কাজিন ফারিন বলল, ফারিয়াকে এখন থেকে চোখে হারাচ্ছ নাকি? সেটা আগের থেকেই হারাচ্ছি। ফারিয়া কি সেটা জানে? বাকি কাজিনরা হৃদ আর ফারিনকে দিকে তাকিয়ে আছে। হৃদ হতাশ হয়ে বলল, না, এখনো বলতে পারিনি। এবার ফারিয়ার অন্য কাজিন তান্হা বলল, কি বলো হৃদ, তোমাদের বিয়ে হয়ে গেছে, তুমি এখন ফারিয়াকে বলতে পারোনি? না। ফারিয়ার কাজিনরা একে অন্যের দিকে তাকিয়ে আছে। ফারিন হৃদের কানের কাছে এসে বলল, সেটা শুনে হৃদ মুচকি হাসলো। ফারিয়া আর হৃদ এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। হৃদ ফারিয়াকে বলেছে, ফারু, আমাকে কি ভালোবাসে যায় না?
তোর মতো অকর্মাকে কেন আমি ভালোবাসতে যাব? কথাটা বলে হৃদের থেকে নিজেকে ছাড়িয়ে ফারিয়া রুমে চলে আসলো। হৃদ কিছু সময় ভাবার পর রুমে এসে বলল, ওই তুই আমাকে অকর্মা বললি কেন? ফাইনাল পরীক্ষা শেষ হলেই তো আমি আব্বুর অফিসে জয়েন করব। হৃদ ফারিয়ার কথা কিছুই বুঝলো না। দুপুরের খাবারের পর হৃদ একবার খাবারের দিকে তাকাচ্ছে, একবার ফারিয়ার দিকে তাকাচ্ছে। ফারিয়া হৃদকে কিছু না বলে ওর কাজিনদের কিছু একটা বলল, কিন্তু সেটা কাজিনরা বাদে আর কেউ শুনল না। হৃদের চারপাশ দিয়ে ফারিয়ার কাজিনরা বসে বলতে লাগলো, হৃদ তুমি বসে আছো কেন? খাওয়া শুরু করো, আমরাই তো আছি তাই না, এতে লজ্জা পাওয়ার কি আছে? ফারিয়ার বেশিরভাগ কাজিনরা হৃদ আর ফারিয়ার পরিচিত আর একই ক্লাসে পড়ে, তাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপও আছে, কিন্তু সবার ভার্সিটি ভিন্ন। হৃদ ফারিয়ার সব কাজিনকেই চেনে। দুপুরে অনেক কিছুই খেয়ে ফেলেছে হৃদ। কোনো রকম করে রুমে এসেছে হৃদ। ফারিয়া হৃদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। হৃদ ফারিয়ার হাসি দেখে বলল, হেসে নে ভারু, আমার দিন আসবে, দেখা যাবে সেই দিন, আমিও দেখব সেই দিন কবে আসে। এই বলেই হাসছে ফারিয়া। সত্যি বলতে হৃদ ইচ্ছে করেই এমন করেছে যাতে ফারিয়া কিছুটা আগের মতো হয়, আর তাই হচ্ছে। বিকেলে হৃদ ফারিয়া আর কাজিনরা মিলে আড্ডা দিল। সবাই অনেক মজাও করেছে। ফারিয়ার আব্বু এর মধ্যে একবার সবাইকে দেখেছিল, কিন্তু কাজের চাপে কারোর সাথে কথা বলতে পারেনি। কিন্তু রাতের খাবারের পরে হৃদ নিজে গিয়ে ফয়সাল সাহেবের রুমে গেলেন। হৃদকে দেখে ফয়সাল সাহেব বললেন, আরে হৃদ তুমি দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। হৃদ ভেতরে গিয়ে ওর শ্বশুরের পাশে বসে বলল, আপনি কি এখন ফারুককে নিয়ে টেনশন করছেন? ফয়সাল সাহেব হেসে বলল, যার কাছে নিজের মেয়েকে তুলে দিয়েছি তার প্রতি আমার বিশ্বাস আছে, আর তুমি সেই বিশ্বাস ভাঙবে না। আমি যথাসাধ্য চেষ্টা করব ফারুককে আগলে রাখার। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। সেটা সবসময় করি। এখন রুমে যাও, আমার মেয়েকে সময় দাও, না হলে তোমার আজ খাটে জায়গা হবে না। ফয়সাল সাহেবের কথা শুনে হৃদ হাসল। এদিকে রাফিন সাহেবের সবাইকে নিয়ে একসাথে খেতে বসেছে। নীলিমা বেগম আজ অনেকটা খুশি নেহাকে পেয়ে। আজ নেহার সাথে অনেক সময় গল্প করেছে, মনে হচ্ছিল মা আর মেয়ে। খাবারের এক পর্যায়ে নেহা চিংড়ি মাছের তরকারিটা রিয়াদের প্লেটে দিল। রিয়াদ খাবারটা যখন মুখে দিবে তখন নীলিমা বেগম বলল, রিয়াদ তুই চিংড়ি মাছ খাচ্ছিস কেন? তো ওনার চিংড়ি মাছে অ্যালার্জি। নীলিমা বেগমের কথা শুনে রিয়াদ কিছুটা চিন্তায় পড়ে গেল, কারণ রিয়াদের জানা ছিল না আসল রিয়াদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে। নেহাও বিষয়টা জানে না। রাফিন সাহেব বলল, আরে নীলু, অল্প একটু খেলে কিছু হবে না, আর আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে বুঝলে। নীলিমা বেগম তার স্বামীর কথায় পাত্তা না দিয়ে বলল, না, রিয়াদের চিংড়ি মাছের তরকারিটা খাওয়া লাগবে না, পরে সমস্যা হবে। রিয়াদ নিজে থেকে চিংড়ি মাছগুলো রেখে দিল। কেউ আর কিছু বলল না। খাওয়া শেষ করে রুমে এসে নেহা বলল, তুমি কি জানতে ওনার চিংড়ি মাছ অ্যালার্জি আছে? রিয়াদ বলল, আরে না, আঙ্কেল তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। আচ্ছা, সমস্যা নেই, আমি আগামীকাল আঙ্কেলের থেকে জেনে নেব ওনার ছেলের কি কি সমস্যা আছে। সেটাই ভালো হবে। এদিকে হৃদ ও শ্বশুরের সাথে কথা শেষ করে রুমে এসে দেখে ফারিয়া এক পাশে শুয়ে আছে। হৃদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফারিয়ার পাশে শুয়ে পড়ল। রিয়াদ খেয়াল করেছে ফারিয়া এখনও ঘুমায়নি, তাই হৃদ ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। ফারিয়া প্রথমে কিছু বলে না, কিন্তু হৃদ যখন দুষ্টুমি করতে শুরু করলো তখন ফারিয়া বলল, হৃদ এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি কিছু বলছি না বলে তোর সাহস বেড়ে গেছে নাকি? হৃদ আরেকটু দুষ্টুমি করে বলল, তুই কিছুই করবি না জানি, আচ্ছা আর কিছু করবো না, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। ফারিয়া কিছু বলল না। কিছুদিন পরের কথা, হৃদ ভার্সিটি থেকে বাসায় আসতেই ফারিয়া বলল, হৃদ আম্মু তোকে ডেকেছে, দেখা করে আয় আগে। হৃদ ওর আম্মুর রুমে গিয়ে দেখলো নীলিমা বেগম খাটের উপরে বসে আছে। হৃদ ওর আম্মুর পাশে গিয়ে বলল, হ্যাঁ আম্মু বলো। আচ্ছা, তোর কাছে কি রিয়াদকে কিছুটা অন্যরকম লাগছে? হৃদ ওর আম্মুর কথাটা ঠিক বুঝতে পারলো না, তাই বলল, আম্মু তোমার কথাটা ঠিক বুঝলাম না। বলছি তোর ভাই রিয়াদকে কি তোর কিছুটা অন্যরকম লাগছে? যেমন ধর আগে একরকম ছিল এখন অন্যরকম। আর আম্মু কী সব বলছো তুমি? ভাইয়া আগে যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে, শুধু ভাবিকে বিয়ে করে নিয়ে এসেছে, এর বেশি কিছু না। না, আমার কাছে রিয়াদকে আগের মতো লাগছে না, তাই তোর কাছে কথাটা বললাম। তোর আব্বুকেও বিষয়টা বলেছিলাম, কিন্তু সে বলেছে এইগুলো নাকি আমার মনের ভুল। আম্মু তুমি একটু বেশিই ভাবছো ভাইয়াকে নিয়ে। তোমার শরীরটা ভালো নেই, তাই হয়তো তোমার কাছে এমনটা মনে হচ্ছে। আব্বু ঠিকই বলেছে, এইসব তোমার মনের ভুল। নীলিমা বেগম কিছু সময় ভেবে বলল, হতে পারে, আজকাল আমি একটু বেশি মনে হয় রিয়াদকে নিয়ে ভাবছি। এখন এইসব চিন্তা বাদ দাও, আমি রুমে গেলাম ফ্রেশ হতে। এই বলেই রিয়াদ রুম থেকে বেরিয়ে গেল। ফারিয়াও এতক্ষণ হৃদ আর ওর আম্মুর কথা শুনছিল রিয়াদের পাশে দাঁড়িয়ে। এখন হৃদ চলে যাওয়াতে ফারিয়াও হৃদের পিছন পিছন চলে আসলো। রুমে এসে হৃদ ফ্রেশ হতে চলে গেল। হৃদ ফ্রেশ হয়ে আসতেই ফারিয়া বলল, হৃদ আমাকে তুই মিথ্যা কেন বলছিলি? তুই তো নিজেই আমাকে বলেছিস রিয়াদ ভাইয়াকে তোর কিছুটা সন্দেহ হয়, এখন সন্দেহ হয় না?
আমি শিওর আছি রিয়াদ ভাইয়া আগের মতো নেই। এইসব কি বলছিস রিত? হুম, রাত হোক, আমি তোকে প্রমাণ করে দেখাচ্ছি। রাতে রিয়াদ বাসায় আসলে রিত বলে, ভাইয়া একটু ছাদে আসো তো, তোমার সাথে কথা আছে। হৃদের কথা শুনে রিয়াদ বলল, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। হৃদ আর কিছু না বলে ছাদে চলে গেল। ফারিয়া আগে থেকেই ছাদে আছে। কিছু সময় পরে রিয়াদ এসে বলল, হ্যাঁ বল ভাই, কি এই জন্য ডেকেছিস আমাকে? আচ্ছা ভাইয়া, তোমার কি সেই দিনগুলোর কথা মনে আছে যখন আমি আর তুমি একসাথে স্কুলে যেতাম? রিয়াদ হেসে বলল, আরে সেটা আর বলতে, তোকে নিয়েই তো আমি প্রতিদিন স্কুলে যেতাম। তা হঠাৎ এই কথা কেন রিত? কথাটা শুনে রিত কিছু রেগে বলল, সত্যি করে বলো তুমি কে? হঠাৎ রিয়াদের কথা শুনে রিয়াদ অনেকটা চমকে গেল। রিয়াদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, ভাই তুই এসব কি বলছিস? তুমি আমার ভাইয়া না। যদি ভাইয়া হতে ঠিকই জানতে আমরা কোনোদিন একসাথে স্কুলে যাইনি, কারণ আমার ভাইয়া ছোট থেকে হস্টেলে পড়াশোনা করেছে। তাহলে তুমি বললে কেন আমি আর তুমি একসাথে স্কুল যেতাম? এবার রিয়াদ পুরো আটকে গেল, কারণ রিয়াদ আসল রিয়াদের বর্তমান সম্পর্কে জানে, কিন্তু অতীত বিষয়ের কিছুই জানে না। রিয়াদ কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। রিয়াদ আবার বলল, কি হলো বলো তুমি কে? আর আমার ভাইয়া কোথায়? ও তোর ভাইয়া না রিত, ওর আসল নাম আবির। কথাটা বলেই ছাদে আসলেন রাফিন সাহেব। রিত ওর আব্বুর থেকে এইসব কথা শুনে কিছুটা অবাক হলো। রিত বলল, আব্বু তুমি জানতে এটা রিয়াদ ভাইয়া না? হুম, জানতাম। আর আমি আবিরকে এখানে নিয়ে এসেছি, কিন্তু কেন? আর রিয়াদ ভাইয়া বা কোথায়? রাফিন সাহেব কিছু সময় চুপ থেকে বললেন, রিয়াদ মারা গেছে রিত। রাফিন সাহেব কিছু সময় চুপ থেকে বললেন, রিয়াদ মারা গেছে রিত। কথাটা শুনে উপস্থিত সবাই থমকে গেল। আবির বলল, আঙ্কেল আপনি তো বলেছিলেন রিয়াদ স্যারের কিডন্যাপ করা হয়েছে, তাই যতদিন ওনার খোঁজ না পাওয়া যাবে ততদিন আমাকে রিয়াদ স্যারের অভিনয়টা করতে হবে। রাফিন সাহেব বলল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আবির। যদি মিথ্যে না বলতাম তাহলে তুমি হয়তো রাজি হতে না। রিয়াদ মারা গেছে শুনে রিত কান্না করছে শব্দ ছাড়া। ফারিয়ার চোখে পানি ছলছল করছে। রিদ আর ফারিয়া কোনোদিন ভাবেওনি রিয়াদের সাথে এমন কিছু হবে। ফারিয়া বলল, আবু রিয়াদ ভাইয়ের কি হয়েছিল? ফারিয়ার কথায় সবাই রাফিন সাহেবের দিকে তাকিয়ে আছে। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জানার জন্য রিয়াদের সাথে কি হয়েছিল। রাফিন সাহেব বলল, মনে আছে রিদ, প্রায় 1 বছর আগে রিয়াদ সিলেটে গিয়েছিল অফিসের কাজে। তারপরে 1 মাসের মতো রিয়াদ সিলেটে ছিল, কিন্তু সিলেটে যাওয়ার 2 দিন পরে রিয়াদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের 4 দিন পরে রিয়াদ আমাদেরকে ছেড়ে নাফারের দেশে চলে যায়। আর তখনই সেই হাসপাতালে আবিরের সাথে আমার দেখা। ওর ছোট বোন সেই হাসপাতালে অ্যাডমিট ছিল। আমি তখন আবিরকে দেখে অনেকটাই অবাক হয়ে যাই। দেখতে প্রায় রিয়াদের মতো, শুধু চোখগুলো বাদে। আর পোশাকে একটু চেঞ্জ ছিল। পরে আবিরের বিষয়ে সব খোঁজ নিয়ে জানতে পারলাম আবিরের বোনের পেটে টিউমার হয়েছে, যেটার অপারেশন করতে অনেক টাকা লাগবে। তখন আমি আবিরকে রিয়াদের অভিনয় করার জন্য অফার করি। ফারিয়া বলল, আব্বু আপনি কাউকে এসব বলেননি কেন? কিভাবে বলি ফারিয়া মা? তোর আম্মু যদি এইসব জানতে পারে তাহলে সে ঠিক থাকতে পারবে না। একজনকে হারিয়েছি, কিন্তু অন্য একজন হারাতে পারবো না। হৃদ এবার ওর আব্বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দিল। রাফিন সাহেব নিজেকে সামলিয়ে হৃদকে বলল, হৃদ তোর আম্মুকে কিন্তু এইসব ভুলেও বলিস না বাবা। তোর আম্মু এইসব সহ্য করতে পারবে না। হৃদ নিজেকে সামলিয়ে বলল, আব্বু তুমি ঠিক বলছো। আমরা আম্মুকে এই বিষয়টা জানতে দিব না। আবির ভাইয়া আপনি দয়া করে চলে যাবেন না। আপনার বোনের সব দায়িত্ব এখন থেকে আমাদের পরিবারের। আজ এই থেকে সবাই ভুলে যাব এখানে এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে। আবির বলল, কিন্তু আমি কিভাবে এইখানে? আবিরকে আর কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ভাইয়া আপনার কি লাগবে সেটা বলেন, আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। তাও আপনি এইখান থেকে যাওয়ার কথা বলবেন না প্লিজ। আমি বললাম তো আপনার বোনকে আমরা দেখাশোনা করে রাখবো। আজ থেকে ও আমারও বোন। আবার আবির বলল, আমার কিছুই লাগবে না রিত। আমার বোনের ঠিকভাবে অপারেশনটা হয়ে গেলেই আমি খুশি। সবাই অনেকটা স্বাভাবিক থাকতে চেষ্টা করছিলাম, কিন্তু রিত পারেনি। রুমে এসে অনেক কান্না করেছে। ফারিয়াও ওকে থামাতে পারেনি। কয়েক মাস পর রিত অনেকটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মনের ভেতর ভাইকে হারানোর বেদনা এখনও রয়ে গেছে। নেহাও সত্যিটা শুনে অনেক শক হয়েছিল। বাসার সবাই এখন আগের মতো রিয়াদ মানে আবিরকে সন্দেহ করে না। রিত সব কিছু বলে দিয়েছে আবিরকে রিয়াদের অতীতের বিষয়ে, তাই নীলিমা বেগম আর সন্দেহ করে না। কিছুদিন হলো রিদ আর ফারিয়ার পরীক্ষা শেষ। এর মধ্যে রিয়াদ আর নেহাও কোর্ট ম্যারেজ করে ফেলেছে, কারণ রিয়াদ এখন এইখানে থাকবে। আর আবিরের বোন অহনার অপারেশনও হয়ে গেছে, এখন অহনা অনেকটাই সুস্থ। হৃদয় ওর আম্মুকে বলল, আম্মু তোমার সাথে একটু কথা ছিল। নীলিমা বেগম দেখলেন রুমে রিয়াদ, নেহা আর ফারিয়াও আছে। নীলিমা বেগম বলল, বল রিদ। আম্মু আমি চাচ্ছিলাম নেহা ভাবির ছোট বোন আহনা আমাদের সাথে এখানে থাকুক।
নীলিমা বেগম কিছুটা অবাক হয়ে বলল, নেহার ছোট বোনও আছে? কই, আমাকে তো আগে কখনো বলেনি। এবার নেহা বলল, আম্মু, আপনি তো বাসার কথা কখনো জিজ্ঞেস করেনি, তাই বলা হয়নি। আমি রিয়াদকে এই বিষয়ে কিছুই বলিনি আম্মু। নীলিমা বেগম একটু ভেবে বলল, যদি রিয়াদ চায় নেহার বোন এখানে থাকতে, তাহলে আমার কিছু বলার নেই। তারা খুশি থাকলেই আমি খুশি। নীলিমা বেগমের কথা শুনে সবাই খুশি হলো। পরের দিন আহনাকে এখানে নিয়ে আসা হলো। সবাই এখন একসাথে থাকে। এর মধ্যে একদিন ফারিয়া বলল, রিদ, আমি প্রেগনেন্ট। রিদ কথাটা শুনে অনেক খুশি হয়ে বলল, সত্যি ফারু? হুম। রিদ ফারিয়াকে জড়িয়ে ধরলো, কিন্তু একটু পরেই বলল, আচ্ছা, তুই প্রেগনেন্ট হলে কিভাবে? আমাদের মধ্যে তো কিছু হয়নি। ফারিয়া রিদকে নিজেকে ছাড়িয়ে বলল, আমাদের মধ্যে কিছু হয়নি। রিদ এমন একটা ভাব নিল, আসলে ওদের মধ্যে কিছু হয়নি। রিদ বলল, তুই তো আমাকে তোর কাছেই যেতে দিস না। ফারিয়া এবার হৃদের চুল টেনে বলল, কুত্তা, সেদিনের কথা তুই ভুলে গেছিস? শয়তান, তুই আজকে থেকে আমার সাথে ঘুমাবি না। আমি তো তোকে আমার কাছে আসতেই দেই না, তাই না? আজ ঘুমাতে আসিস, তখন তোকে দেখাবো। এই বলে ফারিয়া চলে যাচ্ছিল। রিদ ফারিয়ার হাত ধরে বলল, তুই যদি এখন চলে যাস, তাহলে আমার সেই রাতে যা করেছি আজও তাই করব। তাহলে তুই একটু আগে ওই কথাটা বললি কেন? আমি তো মজা করছিলাম ফারু। এমন মজা আর করবি না। আচ্ছা, ঠিক আছে। আর শোন, বল, আম্মুকে বলেছিস? না, সবার আগে থেকে তোকেই বললাম। আচ্ছা, তাহলে আম্মুকে গিয়ে খুশির খবরটা দিয়ে আয়। ফারিয়া হৃদের কথা মতো ওর শাশুড়ি মার রুমে গেল। নীলিমা বেগম তার বড় ছেলের বউ নেহার সাথে গল্প করছিল। ফারিয়াকে আসতে দেখে নীলিমা বেগম বলল, কিরে ফারিয়া, দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি বলবি? ফারিয়া কিছু লাজুকভাবে বলল, আম্মু, তুমি দাদি হচ্ছ। কথাটা শুনে নীলিমা আর নেহা দুজনেই খুশি হলেন। নেহা ফারিয়ার কাছে গিয়ে বলল, কয় মাস চলছে ফারিয়া? আপু, মনে হয় 3 মাস। নেহা ফারিয়াকে দিয়ে শাশুড়িমার পাশে বসালেন। তিনজন মিলে ঠিক করেছে কি কি করবে বাবু আসলে। হঠাৎ নীলিমা বেগম বলল, নেহা, ফারিয়া তো খুশির খবরটা শুনিয়ে দিল, তা তুমি কখন শোনাবে আমার খুশির খবর? কথাটা শুনে নেহা কিছুটা লজ্জা পেয়ে বলল, আম্মু, আল্লাহ যখন চাইবে তখন। সেটাই ভালো হবে। বিকেলে রিয়াদ মানে আবির অফিস থেকে ফিরে এসে দেখে নেহা আগের থেকেই রুমে বসে আছে। নেহাকে দেখে বলল, কিছু কি হয়েছে নেহা? অনেক কিছু। রিয়াদ কিছু অবাক হয়ে বলল, আম্মু কি সত্যিটা জেনে গেছে নাকি? না। তাহলে? আজ ফারিয়া বলল ও নাকি প্রেগনেন্ট। সেটা শুনে আম্মু অনেক খুশি হয়েছে। আর আমাকে বলেছে আমরা কখন তাকে এই খুশির খবরটা শোনাবো। রিয়াদ কিছুটা ভেবে বলল, তুমি চাইলে আমরা সামনের বছরের মধ্যেই সবাইকে খুশির খবরটা শোনাতে পারি। তুমি কি বলো নেহা? নেহা লজ্জা পেয়ে বলল, আমি কি না বলেছি নাকি? নেহা কথাটা শুনে রিয়াদ শুধু হাসলো। ফারিয়া বারান্দায় দাঁড়িয়ে বিকেলে আকাশটা দেখছে। হৃদ ওর পাশে দাঁড়িয়ে বলল, জানিস, আমার না প্রেম করার ইচ্ছে ছিল। ফারিয়া হৃদের দিকে একবার তাকিয়ে আবার বাইরের দিকে তাকিয়ে বলল, তাহলে করলি না কেন? যার সাথে করবে সে তো আমার সাথে প্রেম করতে চায় না। ও আচ্ছা, তা মেয়েটা কে? কে আবার? তুই? ফারিয়া কিছুটা ব্যঙ্গ করে বলল, আমাকে তোর বাচ্চার মা বানিয়ে দিলি, তারপরেও নাকি তোর প্রেম করার ইচ্ছে করে? হৃদ এবার ফারিয়াকে নিজের কাছে নিয়ে এসে বলল, বাবু আসুক, তারপরে তোর সাথে আবার প্রেম করব। তখন আমাদের বাচ্চাকেও সাথে নিয়ে নেব, বুঝেছিস? হৃদের কথা শুনে ফারিয়া হাসলো, কারণ সবাই চায় একা একা প্রেম করতে। আর সেইখানে হৃদ বলছে ওদের বাচ্চাকেও সাথে নিয়ে প্রেম করবে। ফারিয়া হৃদকে জড়িয়ে ধরে বাইরের আকাশটা দেখতে মনে হচ্ছে আজ সব সুখ এই একজনকে নিয়েই সীমাবদ্ধ। তাহলে আজকের এই সুন্দর গল্পটার এখানেই সমাপ্তি হোক। যদি কারো গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা আল্লাহ হাফেজ।